ধূমপান ও মদ্যপান শরীরের পক্ষে হানিকারক, এতে ক্যান্সার হয়। স্টোরি টাইমের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প ও উপন্যাস দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন গল্প ক্লাসিক। আজ আপনাদের জন্য থাকছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা রক্তমুখী নীলা। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1899 সালে 30শে মার্চ ও মৃত্যু 1970 সালে 22শে সেপ্টেম্বর। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ডিটেকটিভ গল্পের প্রতি আগ্রহ জাগে স্যার আর্থার কোনান ডয়েলে, আগাথা ক্রিস্টি, এডগার অ্যালান পো, জ্যাক লন্ডনের সব রহস্য গল্প পড়ে। আজকের গল্প রক্তমুখী নীলা কত সালে প্রকাশিত হয়েছিল তার নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি, তবে লেখকের বই পড়ে জানা যায় 1937 সালে লেখার পর দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছে। প্রধান চরিত্রে ব্যোমকেশ, অজিত, মহারাজ রমেন্দ্র সিংহ এবং রমানাথ নিয়োগী। শুরু হচ্ছে রক্তমুখী নীলা। টেবিলের উপর পা তুলে ব্যোমকেশ পা নাচাচ্ছিল। খোলা খবরের কাগজটা তার কোলের ওপর রাখা, ভেজা দূর। ব্যোমকেশ চোখ না তুলেই বলল, খবর গুরুতর। দুজন দাগী আসামি সম্প্রতি মুক্তি লাভ করেছে। একটু আশান্বিত হয়ে জিজ্ঞেস করলাম, কে তারা? একজন হচ্ছেন শরৎচন্দ্রের চরিত্রহীন, তিনি মুক্তি লাভ করেছেন বিচিত্রা নামক টকি হাউসে। আরেকজনের নাম শ্রীযুক্ত রমানাথ নিয়োগী, ইনি মুক্তি লাভ করেছেন আলিপুর জেল থেকে। 10 দিনের পুরনো খবর, তাই আজ কালকেতু দয়া করে জানিয়েছেন। বলে সে ক্রুদ্ধ হতাশ ভঙ্গিতে কাগজখানা ফেলে দিয়ে উঠে দাঁড়াল। বুঝলাম সংবাদের অপ্রাচুর্যে বেচারা ভেতরে ভেতরে ধৈর্য হারাচ্ছে। অবশ্য আমাদের পক্ষে নিষ্কর্মা অবস্থাটাই স্বাভাবিক, কিন্তু তাই বলে এই বর্ষার দিনে তাজা মুড়ি চাল ভাজার মতো সংবাদপত্রে দু একটা গরম গরম খবর থাকবে না, এই বা কেমন কথা? বেকারের দল তবে বেঁচে থাকবে কিসের আশায়? তবু নেই মামার চেয়ে কানা মামা ভালো। বললাম, শরৎচন্দ্রের চরিত্রহীনকে তো চিনি, কিন্তু রমানাথ নিয়োগী মশাইয়ের সঙ্গে তো পরিচয় নেই, তিনি কে? ব্যোমকেশ ঘরময় পায়াচারি করল, জানলা দিয়ে বাইরের বৃষ্টি ঝাপসা আকাশের দিকে তাকিয়ে রইল। তারপর বলল, নিয়োগী মহাশয় নিতান্ত অপরিচিত নয়। কয়েক বছর আগে তার নাম খবরের কাগজে খুব বড় বড় অক্ষরেই ছাপা হয়েছিল, কিন্তু সাধারণ পাঠকের স্মৃতি এত কম যে 10 বছর আগের কথা মনে থাকে না। তা ঠিক, কিন্তু আমার প্রশ্নের উত্তর তো পেলুম না। কে তিনি? তিনি একজন চোর, ছিঁচকে চোর নয়, ঘটি ভাটি চুরি করেন না। তার নজর কিছু উঁচু, মারিত গন্ডার লুটিত ভাণ্ডার, বুদ্ধিও যেমন অসাধারণ, সাহসও তেমনই অসীম। ব্যোমকেশ একটা দীর্ঘশ্বাস ফেলল। আজকাল আর এরকম লোক পাওয়া যায় না। বললাম, দেশের দুর্ভাগ্য, সন্দেহ নেই, কিন্তু তার নাম বড় বড় অক্ষরে খবরের কাগজে উঠল কেন? কারণ শেষ পর্যন্ত তিনি ধরা পড়ে গিয়েছিলেন এবং প্রকাশ্য আদালতে তার বিচার হয়েছিল। টেবিলের উপর সিগারেটের টিন রাখা ছিল। একটা সিগারেট তুলে নিয়ে ব্যোমকেশ যত্ন করে ধরালো। তারপর আবার চেয়ারে বসে পড়ে বলল, 10 বছর হয়ে গেল, কিন্তু এখনো ঘটনাগুলো বেশ মনে আছে। তখন আমি সবেমাত্র এই কাজ আরম্ভ করেছি, তোমার সঙ্গে দেখা হবারও আগে। দেখলাম উদাসভাবে বলতে আরম্ভ করে সে নিজেই নিজের স্মৃতিকথায় আকৃষ্ট হয়ে পড়েছে। বর্ষার দিনে যখন অন্য কোনো মুখরোচক খাদ্য হাতের কাছে নেই, তখন স্মৃতিকথাই চলুক, এই ভেবে আমি বললাম, গল্পটা বলো তো শুনি। ব্যোমকেশ বলল, গল্প কিছু নেই, তবে ব্যাপারটা আমার কাছে একটা কারণে রহস্যময় হয়ে আছে। পুলিশ খেটেছিল খুব এবং বাহাদুরিও দেখিয়েছিল অনেক, কিন্তু আসল জিনিসটি উদ্ধার করতে পারেনি। আসল জিনিসটা কি? তবে বলি শোনো। সে সময় কলকাতা শহরে হঠাৎ জহরত চুরির খুব ধুম পড়ে গিয়েছিল। আজ জওহরলাল হীরালালের দোকানে চুরি হচ্ছে, কাল দত্ত কোম্পানির দোকানে চুরি হচ্ছে, এইরকম ব্যাপার।
দিন 15 মধ্যে 5খানা বড় বড় দোকান থেকে প্রায় 3-4 লক্ষ টাকার হীরা জহরত লোপাট হয়ে গেল। পুলিশ সজোরে তদন্ত লাগিয়ে দিল। তারপর একদিন মহারাজ রমেন্দ্র সিংহের বাড়িতে চুরি হল। মহারাজ রমেন্দ্র সিংহের পরিচয় দিয়ে তোমায় অপমান করব না, বাঙালির মধ্যে তার নাম জানে না এমন লোক কমই আছে। যেমন ধনী তেমনি ধার্মিক, তার মতো সহৃদয় দয়ালু লোক আজকালকার দিনে বড় একটা দেখা যায় না। সম্প্রতি তিনি একটু বিপদে জড়িয়ে পড়েছেন, কিন্তু সে থাক। ভালো ভালো জহরত সংগ্রহ করা তার একটা শখ ছিল। বাড়িতে দোতলার একটা ঘরে তার সংগৃহীত জহরতগুলি কাঁচের শোকেসে সাজানো থাকত। সতর্কতার অভাব ছিল না। সেপাই শান্ত্রী চৌকিদার অষ্টপ্রহর পাহারা দিত। কিন্তু তবু একদিন রাত্রিবেলা চোর ঢুকে 2 জন চৌকিদারকে অজ্ঞান করে তার কয়েকটা দামি জহরত নিয়ে পালালো। মহারাজের সংগ্রহে একটা রক্তমুখী নীলা ছিল, আর সেটা তাঁর অত্যন্ত প্রিয়। নীলাটাকে মহারাজ নিজের ভাগ্যলক্ষ্মী মনে করতেন, সব সময় আঙুলে পড়ে থাকতেন। কিন্তু কিছুদিন আগে সেটা আংটিতে আলগা হয়ে গিয়েছিল বলে খুলে রেখেছিলেন। বোধহয় ইচ্ছে ছিল শ্যাকরা ডাকিয়ে মেরামত করে আবার আঙুলে পড়বেন। চোর সেই নীলাটাও নিয়ে গিয়েছিল। নীলা সম্বন্ধে তুমি কিছু জানো কিনা বলতে পারি না। নীলা জিনিসটা হিরে, তবে নীল হিরে। অন্যান্য হীরের মতো কিন্তু কেবল ওজনের উপরই এর দাম হয় না। অধিকাংশ সময়, মানে অন্তত আমাদের দেশে, নীলার দাম ধার্য হয় এর দৈব শক্তির ওপর। নীলা হচ্ছে শনি গ্রহের পাথর। এমন অনেক শোনা গেছে যে পয়মন্ত নীলা ধারণ করে কেউ কোটিপতি হয়ে গেছে, আবার কেউ বা রাজা থেকে ফকির হয়ে গেছে। নীলার প্রভাব কখনো শুভ, কখনো বা ঘোর অশুভ। একই নীলা যে সকলের কাছে সমান ফল দেবে তার কোনো মানে নেই। একজনের পক্ষে যে নীলা মহা শুভকর, অন্যের পক্ষে সেই নীলাই সর্বনেশে হতে পারে। তাই নীলার দাম তার ওজনের উপর নয়, বিশেষত রক্তমুখী নীলার। 5 রতি ওজনের একটি নীলার জন্যে আমি একজন মারওয়াড়িকে 11,000 টাকা দিতে দেখেছি। লোকটা যুদ্ধের বাজারে চিনি আর লোহার ব্যবসা করে ডুবে গিয়েছিল। তারপর, কিন্তু সে গল্প আরেকদিন বলবো। আমি কুসংস্কারাচ্ছন্ন গোঁড়া হিন্দু নই। ভূত প্রেত মারণ উচাটন বিশ্বাস করি না, কিন্তু রক্তমুখী নীলার অলৌকিক শক্তির উপর আমার অটল বিশ্বাস। সে যাক, যা বলছিলাম, মহারাজ রমেন্দ্র সিংহের নীলা চুরি যাওয়াতে তিনি মহা হইচই বাঁধিয়ে দিলেন। তার প্রায় 25-30 হাজার টাকার মণিমুক্ত চুরি গিয়েছিল, কিন্তু তার কাছে নীলাটা যাওয়াই সবচেয়ে মর্মান্তিক। তিনি ঘোষণা করে দিলেন যে চোর ধরা পড়ুক আর না পড়ুক, তার নীলা যে ফিরিয়ে এনে দিতে পারবে তাকে তিনি 2,000 টাকা পুরস্কার দেবেন। পুলিশ তো যথাসাধ্য চেষ্টা করছিলই, এখন আরো উঠে পড়ে লেগে গেল। পুলিশের সবচেয়ে বড় গোয়েন্দা নির্মল বাবু তদন্তের ভার গ্রহণ করলেন। নির্মল বাবুর নাম বোধহয় তুমি শোনোনি। সত্যি বিচক্ষণ লোক। তার সঙ্গে আমার সামান্য পরিচয় ছিল, এখন তিনি রিটায়ার করেছেন। যাই হোক, নির্মল বাবু তদন্ত হাতে নেবার 7 দিনের মধ্যেই জহরত চোর ধরা পড়ল। চোর আর কেউ নয়, এই রমানাথ নিয়োগী। তার বাড়ি খানা তল্লাশ করে সমস্ত চোরাই মাল বেরুল, কেবল সেই রক্তমুখী নীলাটা পাওয়া গেল না। তারপর যথাসময় বিচার শেষ হয়ে রমানাথ 12 বছরের জন্য জেলে গেল। কিন্তু নীলার সন্ধান তখনও শেষ হল না। রমানাথ কোনো স্বীকারোক্তি করল না, শেষ পর্যন্ত মুখ টিপে রইল। ওদিকে মহারাজ রমেন্দ্র সিংহ পুলিশের পেছনে লেগে রইলেন। পুরস্কারের লোভে পুলিশ অনুসন্ধান চালিয়ে চলল।
রমানাথ জেলে যাবার মাস তিনেক পরে নির্মলবাবু খবর পেলেন যে নীলাটা রমানাথের কাছেই আছে। কয়েকজন কয়েদি নাকি দেখেছে। জেলে পুলিশের গুপ্তচর কয়েদির ছদ্মবেশে থাকে তা তো জানোই। তারাই খবর দিয়েছে। খবর পেয়ে নির্মলবাবু হঠাৎ একদিন রমানাথের সেলে গিয়ে খানা তল্লাশ করলেন, কিন্তু কিছুই পাওয়া গেল না। রমানাথ তখন আলিপুর জেলে ছিল। কোথায় যে নীলাটা সরিয়ে ফেলল কেউ খুঁজে বার করতে পারল না। সেই থেকে নীলাটা একেবারে লোপাট হয়ে গেছে। পুলিশ অনেক চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত হতাশ হয়ে হাল ছেড়ে দিয়েছে। ব্যোমকেশ খানিকক্ষণ চুপ করে বসে রইল। তারপর কতকটা যেন নিজের মনেই বলল, মন্দ প্রবলেম নয়। এলাচের মতো একটা নীল রঙের পাথর, একজন জেলের কয়েদি সেটা কোথায় লুকিয়ে রাখলে। কেসটা যদি আমার হাতে আসতো, চেষ্টা করে দেখতুম। 2000 টাকা পুরস্কারও ছিল। ব্যোমকেশের কথা আটকে গেল সিঁড়ির ওপর পায়ের শব্দে। আমি সোজা হয়ে উঠে বসে বললাম, লোক আসছে ব্যোমকেশ, বোধহয় মক্কেল। ব্যোমকেশ কান পেতে শুনে বলল, বুড়ো লোক, দামি জুতো, এই বর্ষাতেও মচমচ করছে, সম্ভবত গাড়ি মোটরে ঘুরে বেড়ান, সুতরাং বড় মানুষ, একটু খুঁড়িয়ে চলেন। হঠাৎ উত্তেজিত স্বরে বলে উঠল, অজিত, তাও কি সম্ভব? জানলা দিয়ে গলা বাড়িয়ে দেখো তো, প্রকাণ্ড একখানা রোলস রয়েস সামনে দাঁড়িয়ে আছে কিনা। আছে, ঠিক ধরেছি তাহলে। কি আশ্চর্য যোগাযোগ অজিত! যার কথা হচ্ছিল সেই মহারাজ রমেন্দ্র সিংহ আসছেন। কেন আসছেন জানো? আমি সোৎসাহে বললাম, জানি, খবরের কাগজে পড়েছি। তার সেক্রেটারি হরিপদ রক্ষিত সম্প্রতি খুন হয়েছেন, সেই বিষয়ে হয়তো। দরজায় টোকা পড়ল। দরজা খুলে ব্যোমকেশ আসুন মহারাজ বলে যে লোকটিকে সসম্ভ্রমে আহ্বান করল, সাময়িক কাগজপত্রে তার অনেক ছবি দেখা থাকলেও আসল মানুষটাকে এই প্রথম চাক্ষুষ করলাম। সঙ্গে লোকলস্করের আড়ম্বর নেই, অত্যন্ত সাদাসিধে ধরনের মানুষ। একটু রোগা চেহারা, পায়ের একটু দোষ থাকাতে একটু খুঁড়িয়ে চলেন। বয়স বোধ হয় 60 পার হয়ে গেছে, কিন্তু বয়সের ছাপ তার মুখকে কুৎসিত করতে পারেনি, বরং একটি স্নিগ্ধ প্রসন্নতা এনে দিয়েছে। মহারাজ একটু হেসে ব্যোমকেশের মুখের দিকে তাকালেন। তার দৃষ্টিতে ঈষৎ বিস্ময় প্রকাশ পেল। বললেন, আপনার ভাব দেখে মনে হচ্ছে আপনি আমার প্রতীক্ষা করছিলেন। আমি আসবো সেটা কি আগে থেকে অনুমান করে রেখেছিলেন নাকি? ব্যোমকেশও হাসল। এত বড় সৌভাগ্য আমি কল্পনাও করতে পারিনি। কিন্তু আপনার সেক্রেটারির মৃত্যুর কোনো কিনারাই যখন পুলিশ করতে পারল না, তখন আশা হয়েছিল হয়তো মহারাজ স্মরণ করবেন। কিন্তু আসুন, আগে বসুন। মহারাজ চেয়ারে বসে ধীরে ধীরে বললেন, হ্যাঁ, আজ 5 দিন হয়ে গেল, পুলিশ তো কিছুই করতে পারল না। তাই ভাবলুম দেখি যদি আপনি কিছু করতে পারেন। হরিপদর ওপর আমার একটা মায়া জন্মে গিয়েছিল। তাছাড়া তার মৃত্যুর ধরনটাও এমন ভয়ঙ্কর। অবশ্য সে সাধু লোক ছিল না, কিন্তু আপনারা তো জানেন ওই রকম লোককে সৎ পথে আনবার চেষ্টা করা আমার একটা খেয়াল। আর সব দিক দিয়ে দেখতে গেলে হরিপদ নেহাত মন্দ লোক ছিল না। কাজকর্ম খুবই ভালো করত, আর কৃতজ্ঞতাও যে তার অন্তরে ছিল সে প্রমাণও আমি অনেকবার পেয়েছি। ব্যোমকেশ বলল, মাফ করবেন, হরিপদবাবু সাধু লোক ছিলেন না এই খবর তো জানতুম না। তিনি কোন দুষ্কার্য করেছিলেন? মহারাজ বললেন, সাধারণে যাকে দাগি আসামি বলে সে ছিল তাই। অনেকবার জেল খেটেছিল।
শেষবার জেল থেকে বেরিয়ে যখন আমার কাছে। ব্যোমকেশ বলল, দয়া করে সব কথা গোড়া থেকে বলুন। খবরের কাগজের বিবরণ আমি পড়েছি বটে, কিন্তু তা এতই অসম্পূর্ণ যে কিছুই ধারণা করা যায় না। আপনি মনে করুন আমরা কিচ্ছু জানি না। সব কথা আপনার মুখে স্পষ্টভাবে শুনলে ব্যাপারটা বোঝবার সুবিধা হবে। মহারাজ বললেন, বেশ, তাই বলছি। আন্দাজ মাস 6 কথা হবে। ফাল্গুন মাসের মাঝামাঝি হরিপদ প্রথম আমার সঙ্গে দেখা করতে এলো। আগের দিন জেল থেকে বেরিয়েছে। আমার কাছে কোনো কথাই গোপন করলে না। বললে আমি যদি তাকে সৎ পথে চলবার একটা সুযোগ দিই তাহলে সে আর বিপথে যাবে না। তাকে দেখে তার কথা শুনে দয়া হলো। বয়স বেশি নয়, 40-এর নিচেই, কিন্তু এরই মধ্যে 12 জেল খেটেছে। শেষবারে চুরি, জালিয়াতি, নাম ভাঁড়িয়ে পরের দস্তখতে টাকা নেওয়া ইত্যাদি কয়েকটা গুরুতর অপরাধে লম্বা মেয়াদ খেটেছে। দেখলুম অনুতাপও হয়েছে। জিজ্ঞাসা করলুম, কি কাজ করতে পারো? বললে, লেখাপড়া বেশি শেখবার অবকাশ পাইনি। 19 বছর থেকে ক্রমাগতই জেলই খাটছি। তবু নিজের চেষ্টায় শর্ট হ্যান্ড টাইপিং শিখেছি। যদি দয়া করে আপনি নিজের কাছে রাখেন, প্রাণ দিয়ে আপনার কাজ করব। হরিপদকে প্রথম দেখেই তার উপর আমার একটা মায়া জন্মেছিল। কি জানি কেন ওই জাতীয় লোকের আবেদন আমি অবহেলা করতে পারি না। তাই যদিও আমার শর্ট হ্যান্ড টাইপিস্টের দরকার ছিল না, তবু 50 টাকা মাইনে দিয়ে তাকে নিজের কাছে রাখলুম। তার আত্মীয় স্বজন কেউ ছিল না। কাছেই একখানা ছোট্ট বাসা ভাড়া করে থাকতে লাগলো। কিছুদিনের মধ্যেই দেখলুম লোকটি অসাধারণ কর্মপটু আর বুদ্ধিমান। যে কাজ তার নিজের নয় তাও এমন সুচারুভাবে করে রাখে যে কারুর কিছু বলার থাকে না। এমনকি ভবিষ্যতে আমার কি দরকার হবে তা আগে থাকতে আন্দাজ করে তৈরি করে রাখে। মাস 2 যেতে না যেতেই সে আমার কাছে একেবারে অপরিহার্য হয়ে উঠল। মানে হরিপদ না হলে কোনো কাজই চলে না। এই সময় আমার পুরনো সেক্রেটারি অবিনাশবাবু মারা গেলেন। আমি তার জায়গায় হরিপদকে নিযুক্ত করলুম। এই নিয়ে আমার আমলাদের মধ্যে একটু মন কষাকষিও হয়েছিল, কিন্তু আমি সেসব গ্রাহ্য করিনি। সবচেয়ে উপযুক্ত লোক বুঝেই হরিপদকে সেক্রেটারির পদ দিয়েছিল। তারপর গত 4 মাস ধরে হরিপদ খুব দক্ষতার সঙ্গেই সেক্রেটারির কাজ করে এসেছে। কখনো কোনো ত্রুটি হয়নি। নিম্নতন কর্মচারীরা মাঝে মাঝে আমার কাছে তার নামে নালিশ করত, কিন্তু সেসব নিতান্তই বাজে নালিশ। হরিপদর নামে কলঙ্ক পড়েছিল বটে, জেলের দাগ সহজে মোছে না, কিন্তু শেষ পর্যন্ত তার চরিত্র যে একেবারে বদলে গিয়েছিল তাতে সন্দেহ নেই। আমার মনে হয় অভাবের তাড়নায় সে অসৎ পথে গিয়েছিল। তাই অভাব দূর হবার সঙ্গে সঙ্গে তার দুষ্প্রবৃত্তিও কেটে গিয়েছিল। আমাদের জেলখানা খুঁজলে এই ধরনের কত লোক যে বেরোয় তার সংখ্যা নেই। সে যাই হোক, হঠাৎ গত মঙ্গলবারে যে ব্যাপার ঘটল তা একেবারে অভাবনীয়। খবরের কাগজে অল্প বিস্তর বিবরণ আপনারা পড়েছেন, তাতে যোগ করবার আমার বিশেষ কিছু নেই। সকালবেলা খবর পেলুম হরিপদ খুন হয়েছে। পুলিশে খবর পাঠিয়ে নিজে গেলুম তার বাসায়। দেখলুম শোবার ঘরের মেঝেই সে মরে পড়ে আছে, রক্তে চারিদিক ভেসে যাচ্ছে। হত্যাকারী তার গলাটা এমন ভয়ঙ্কর ভাবে কেটেছে যে ভাবতেও আতঙ্ক হয়। গলার নলি কেটে চিরে একেবারে ছিন্ন ভিন্ন করে দিয়েছে।
আপনারা অনেক হত্যাকাণ্ড নিশ্চয়ই দেখেছেন, কিন্তু এমন পাশবিক নৃশংসতা কখনো দেখেছেন বলে বোধ হয় না। এই পর্যন্ত বলে মহারাজ যেন সেই ভয়ঙ্কর দৃশ্যটা চোখের সামনে আবার দেখতে পেয়ে শিউরে উঠে চোখ বুজলেন। ব্যোমকেশ জিজ্ঞেস করল, তার দেহে আর কোথাও আঘাত ছিল না? মহারাজ বললেন, ছিল, তার বুকে ছুরির একটা আঘাত ছিল। ডাক্তার বলেন ওই আঘাতই মৃত্যুর কারণ। গলার আঘাতগুলো তার পরের, অর্থাৎ হত্যাকারী প্রথমে তার বুকে ছুরি মেরে তাকে মর্মান্তিক আহত করে, তারপর তার গলা ওইভাবে ছিন্ন ভিন্ন করেছে। কি ভয়ঙ্কর নিষ্ঠুরতা ভাবুন তো। আমি শুধু ভাবি কি উন্মত্ত আক্রোশের বশে মানুষ তার মনুষ্যত্ব বিসর্জন দিয়ে এমন হিংস্র জন্তুতে পরিণত হয়। কিছুক্ষণ আর কোনো কথা হল না। মহারাজ বোধহয় মানুষ নামক অদ্ভুত জীবের অমানুষিক দুষ্কৃতি করবার অফুরন্ত শক্তির কথাই ভাবতে লাগলেন। ব্যোমকেশ ঘাড় হেঁট করে চিন্তামগ্ন হয়ে রইল। হঠাৎ ব্যোমকেশের আধ খোলা চোখের দিকে আমার নজর পড়ল। সঙ্গে সঙ্গে আমিও উত্তেজিত হয়ে উঠলাম। সেই দৃষ্টি বহুবার দেখেছি, ভুল হবার বহুবার। অবশেষে মৌন ভঙ্গ করে বললেন, আমি যা জানি আপনাকে বলল। অবশেষে মৌন। পুলিশের সঙ্গে আমার ঝগড়া নেই, বরঞ্চ বিশেষ প্রণয় আছে। আপত্তি কিসের? আচ্ছা, হরিপদ শেষবার ক বছর জেল খেটেছিল আপনি জানেন? মহারাজ বললেন, হরিপদর মুখেই শুনেছিলুম আইনের কয়েক ধারা মিলিয়ে তার 14 বছর জেল হয়েছিল। কিন্তু জেলে শান্তশিষ্ট ভাবে থাকলে কিছু সাজা মাপ হয়ে থাকে, তাই তাকে 11 বছরের বেশি খাটতে হয়নি। ব্যোমকেশ প্রফুল্ল স্বরে বলল, বেশ চমৎকার। হরিপদ সম্বন্ধে আপনি আর কিছু বলতে পারেন না? মহারাজ বললেন, আপনি ঠিক কোন ধরনের কথা জানতে চান বলুন, দেখি যদি বলতে পারি। ব্যোমকেশ বলল, মৃত্যুর 2-4 দিন আগে তার আচার ব্যবহারে এমন কিছু লক্ষ্য করেছিলেন কি যা ঠিক স্বাভাবিক নয়? মহারাজ বললেন, হ্যাঁ, লক্ষ্য করেছিলুম। মৃত্যুর 3-4 দিন আগে একদিন সকালবেলা হরিপদ আমার কাছে বসে কাজ করতে করতে হঠাৎ অত্যন্ত অসুস্থ হয়ে পড়ে। তার ভাব দেখে আমার মনে হয়েছিল যে কোনো কারণে সে ভারী ভয় পেয়েছে। সে সময় আর কেউ আপনার কাছে ছিল না? মহারাজ একটু ভেবে বললেন, সে সময় কতকগুলি ভিক্ষার্থীর আবেদন আমি দেখছিলাম। যতদূর মনে পড়ে একজন ভিক্ষার্থী তখন সেখানে উপস্থিত ছিল। তার সামনেই হরিপদ অসুস্থ হয়ে পড়ে? হ্যাঁ। কিছুক্ষণ চুপ থেকে ব্যোমকেশ বলল, আর কিছু? অন্য সময়ের কোনো বিশেষ ঘটনা স্মরণ করতে পারেন না? মহারাজ প্রায় 5 মিনিট গালে হাত দিয়ে বসে চিন্তা করলেন। তারপর বললেন, একটা সামান্য কথা মনে পড়ছে, নিতান্তই অবান্তর ঘটনা, তবু বলছি আপনার যদি সাহায্য হয়। আপনি বোধহয় জানেন না, কয়েক বছর আগে আমার বাড়ি থেকে একটা দামি নীলা চুরি হয়ে যায়। জানি বই কি। জানেন? তাহলে এও নিশ্চয়ই জানেন যে সেই নীলাটা ফিরে পাওয়ার জন্যে আমি 2000 টাকা পুরস্কার ঘোষণা করেছিলুম। তাও জানি, তবে সে ঘোষণা এখনো বলবৎ আছে কিনা জানি না। মহারাজ বললেন, ঠিক ওই প্রশ্নই হরিপদ করেছিল। তখন সে আমার টাইপিস্ট, সবেমাত্র কাজে ঢুকেছে। একদিন হঠাৎ জিজ্ঞেস করল, মহারাজ, আপনার যে নীলাটা চুরি গিয়েছিল সেটা এখন ফিরে পেলে কি আপনি 2000 টাকা পুরস্কার দেবেন? তার প্রশ্নে কিছু আশ্চর্য হয়েছিলাম, কারণ এতদিন পরে নীলা ফিরে পাওয়ার আর কোনো আশাই ছিল না। পুলিশ আগেই হাল ছেড়ে দিয়েছিল। আপনি হরিপদর প্রশ্নের কি উত্তর দিয়েছিলেন?
বলেছিলুম যদি নীলা ফিরে পাই নিশ্চয়ই দেব। ব্যোমকেশ তড়াক করে উঠে দাঁড়িয়ে বলল, মহারাজ, আমি যদি আজ ওই প্রশ্ন করি আপনাকে, তাহলে কি সেই একই উত্তর দেবেন? মহারাজ কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে বললেন, হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু ব্যোমকেশ আবার বসে পড়ে বলল, আপনি হরিপদর হত্যাকারীর নাম জানতে চান? মহারাজের হতবুদ্ধি ভাব আরো বেড়ে গেল। তিনি বললেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি হরিপদর হত্যাকারীর নাম জানেন নাকি? জানি, তবে তার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করা আমার কাজ নয়। সেই কাজটা পুলিশ করুক। আমি শুধু তার নাম বলে দেব, তারপর তার বাড়ি তল্লাশ করে প্রমাণ বার করা বোধহয় শক্ত হবে না। অভিভূত কণ্ঠে মহারাজ বললেন, কিন্তু এই যে ভেলকিবাজির মতো মনে হচ্ছে। সত্যি আপনি তার নাম জানেন? কি করে জানলেন? আপাতত অনুমান মাত্র, তবে অনুমান মিথ্যে হবে না। হত্যাকারীর নাম রমানাথ নিয়োগী। রমানাথ নিয়োগী? রমানাথ? কিন্তু কিন্তু নামটা পরিচিত মনে হচ্ছে। হবারই তো কথা। বছর 10 আগে ইনি আপনার নীলা চুরি করে জেলে গিয়েছিলেন, সম্প্রতি জেল থেকে বেরিয়েছেন। মনে পড়েছে, মনে পড়ে। কিন্তু সে হরিপদকে খুন করলো কেন? হরিপদর সঙ্গে তার কি সম্বন্ধ? সম্বন্ধ আছে, পুরনো কয়েকটা নথি ঘাঁটলেই সেটা বেরুবে। কিন্তু মহারাজ, বেলা প্রায় 11টা বাজে, আর আপনাকে ধরে রাখবো না। বিকেলে 4টের সময় যদি দয়া করে আবার পায়ের ধুলো দেন, তাহলে সব জানতে পারবেন, আর হয়তো নীলাটাও ফিরে পেতে পারেন। আমি ইতিমধ্যে সব ব্যবস্থা করে রাখব। হতভম্ব মহারাজকে বিদায় দিয়ে ব্যোমকেশ নিজেও বাইরে যাওয়ার জন্য তৈরি হতে লাগল। জিজ্ঞেস করলাম, এত বেলায় তুমি আবার কোথায় চললে? সে বলল, বেরুতে হবে, জেলের কিছু পুরনো কাগজপত্র দেখা দরকার। তাছাড়া অন্য কাজও আছে। কখন ফিরবো কিছু ঠিক নেই, যদি সময় পাই হোটেলে খেয়ে নেব। বলে ছাতা ও রেনকোট নিয়ে বিরামহীন বৃষ্টির মধ্যেই সে বেরিয়ে পড়ল। যখন ফিরে এলো তখন বেলা 3টে। জামা জুতো খুলতে খুলতে বলল, বেজায় খিদে পেয়েছে, কিছু খাওয়া হয়নি। স্নান করে নি। পুটিরাম, চট করে কিছু খাওয়ার ব্যবস্থা কর। আজ ম্যাটিনি, ঠিক 4টের সময় অভিনয় আরম্ভ হবে। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, সে কি কিসের অভিনয়? ব্যোমকেশ বলল, ভয় নেই, এই ঘরেই অভিনয় হবে। অজিত, দর্শকদের জন্য আরো গোটা কয়েক চেয়ার এই ঘরে আনিয়ে রাখো। বলে বাথরুমে ঢুকে পড়ল। চানের শেষে খেতে বসে বললাম, সমস্ত দিন কি করলে বলো? ব্যোমকেশ অনেকখানি অমলেট মুখে পুড়ে দিয়ে তৃপ্তির সঙ্গে চিবোতে চিবোতে বলল, জেল ডিপার্টমেন্টের অফিসে আমার এক বন্ধু আছেন। প্রথমে তার কাছে গেলুম, সেখানে পুরনো রেকর্ড বার করে দেখা গেল যে আমার অনুমান ভুল হয়নি। তোমার অনুমানটা কি? প্রশ্নে কান না দিয়ে ব্যোমকেশ বলতে লাগলো, সেখানকার কাজ শেষ করে বিধুবাবুর কাছে গেলুম। হরিপদর খুনটা তাঁরই এলাকায় পড়ে। কেসের ইনচার্জ হচ্ছেন ইন্সপেক্টর পূর্ণবাবু। পূর্ণবাবুকে ব্যাপারটা বুঝিয়ে এবং বিধুবাবুর পদদ্বয়ে যথোচিত তেল মালিশ করে শেষ পর্যন্ত কাজ উদ্ধার হলো। কিন্তু কাজটা কি তাই তো আমি এখনো জানি না। কাজটা হচ্ছে প্রথমত রমানাথ নিয়োগীর ঠিকানা বার করা, এবং দ্বিতীয়ত তাকে গ্রেফতার করে তার বাসা খানা তল্লাশ করা। ঠিকানা সহজেই বেরুলো, কিন্তু খানা তল্লাশে বিশেষ ফল হলো না। অবশ্য রমানাথের ঘর থেকে একটা বিশাল আকৃতির ছোরা বেরিয়েছে। তাতে মানুষের রক্ত পাওয়া যায় কিনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, কিন্তু যে জিনিস পাবো আশা করেছিলাম
সেটা পেলাম না। লোকটা লুকিয়ে রাখবার ক্ষমতা অসামান্য। কি জিনিস? মহারাজের নীলাটা। তারপর এখন কি করবে? এখন অভিনয় করব, রমানাথের কুসংস্কারে ঘা দিয়ে দেখব যদি কিছু ফল পাই। ওই বোধহয় মহারাজ এলেন, বাকি অভিনেতারাও এসে পড়ল বলে ঘড়ির দিকে তাকালো। আর কারা আসবে? রমানাথ এবং তার রক্ষীরা। তারা এখানে আসবে? বিধুবাবুর সঙ্গে সেই রকম ব্যবস্থাই হয়েছে। পুটিরাম, এই খাবারের বাসনগুলো সরিয়ে নিয়ে যাও। আর কিছু জিজ্ঞেস করবার সময় পেলাম না। মহারাজ এসে ঘরে ঢুকলেন। ঘড়িতে ঠং ঠং করে 4টে বাজল। দেখলাম মহারাজ রাজোচিত শিষ্টতা রক্ষা করেছেন। মহারাজকে খাতির করে বসাতে না বসাতেই আরো কয়েকজনের পায়ের শব্দ শোনা গেল। পরক্ষণেই বিধুবাবু, পূর্ণবাবু এবং আরো 2জন সাব ইন্সপেক্টরের সঙ্গে রমানাথ ঘরে ঢুকল। রমানাথের চেহারায় এমন কোনো বিশেষত্ব নেই যা দৃষ্টি আকর্ষণ করে। চুরিবিদ্যায় পারদর্শী হতে হলে বোধহয় চেহারাটা নিতান্ত চলনসই হওয়া দরকার। রমানাথের মাথার চুল ছোট করে ছাঁটা, কপাল ছোট, থুতনি ছুঁচলো, চোখে সতর্ক চঞ্চলতা। তার গায়ে বহু বছরের পুরনো, সম্ভবত জেলে যাবার আগেকার চামড়ার বোতামাটা 5 মিশালি রঙের স্পোর্টিং কোট ও পায়ে অপ্রত্যাশিত একজোড়া রাবারের বুট জুতো দেখে হঠাৎ হাসি পেয়ে যায়। ইনি যে একজন সাংঘাতিক ব্যক্তি সে সন্দেহ কারোর মনে উদয়ই হয় না। ব্যোমকেশ তাকে আঙুল দেখিয়ে বলল, মহারাজ, লোকটিকে চিনতে পারেন কি? মহারাজ বললেন, হ্যাঁ, এখন চিনতে পারছি। এই লোকটাই সেদিন ভিক্ষে চাইতে গিয়েছিল। বেশ, এখন তাহলে আপনারা সকলে আসন গ্রহণ করুন। বিধুবাবু, মহারাজের সঙ্গে নিশ্চয়ই পরিচয় আছে। আসুন, আপনি মহারাজের পাশে বসুন। রমানাথ, তুমি এইখানে বসো। বলে ব্যোমকেশ রমানাথকে টেবিলের ধারে একটা চেয়ার দেখিয়ে দিল। রমানাথ কোনো কথা না বলে চেয়ারে গিয়ে বসল। 2জন সাব ইন্সপেক্টর তার 2 পাশে বসলেন। বিধুবাবু রীতিমতো গুরুগম্ভীরভাবে কটমট করে চারিদিকে তাকাতে লাগলেন। এই সম্পূর্ণ বেআইনি ব্যাপার ঘটতে দিয়ে তিনি যে ভেতরে ভেতরে প্রচণ্ড অস্বস্তি বোধ করছেন তা তার ভাবভঙ্গিতেই প্রকাশ পাচ্ছে। সকলের বসা হলে ব্যোমকেশ টেবিলের সামনে বসল। বলল, আজ আমি আপনাদের একটা গল্প বলবো। অজিতের গল্পের মতো কাল্পনিক গল্প নয়, সত্য ঘটনা। যতদূর সম্ভব নির্ভুলভাবেই বলবার চেষ্টা করব। যদি কোথাও ভুল হয়, রমানাথ সংশোধন করে দিতে পারবে। রমানাথ ছাড়া আর একজন এ কাহিনী জানত, কিন্তু আজ সে বেঁচে নেই। এইটুকু ভূমিকা করে ব্যোমকেশ তার গল্প আরম্ভ করল। রমানাথের মুখ কিন্তু নির্বিকার হয়েই রইল। সে মুখ তুলল না, একটা কথাও বলল না। নির্লিপ্তভাবে আঙুল দিয়ে টেবিলের ওপর দাগ কাটতে লাগল। রমানাথ জেলে যাবার পর থেকেই গল্প আরম্ভ করছি। রমানাথ জেলে গেল, কিন্তু মহারাজের নীলাটা সে কাজ ছাড়া করল না, সঙ্গে করে নিয়ে গেল। কি কৌশলে সকলের সতর্ক দৃষ্টি এড়িয়ে নিয়ে গেল তা আমি জানি না, জানবার চেষ্টাও করিনি। রমানাথ ইচ্ছে করলে বলতে পারে। পলকের জন্য রমানাথ ব্যোমকেশের মুখের দিকে চোখ তুলেই আবার টেবিলের দিকে তাকিয়ে দাগ কাটতে লাগল। ব্যোমকেশ বলে চলল, রমানাথ অনেক ভালো ভালো দামি জহরত চুরি করেছিল, কিন্তু তার মধ্যে থেকে কেবল মহারাজের রক্তমুখী নীলাটাই যে কেন সঙ্গে রেখেছিল তা অনুমান করাই দুষ্কর। খুব সম্ভবত পাথরটার একটা সম্মোহন শক্তি ছিল। জিনিসটা দেখতেও চমৎকার, গাঢ় নীল রঙের একটা হিরে, তার ভেতর থেকে রক্তের মতো লাল রং ফুটে বেরোচ্ছে। রমানাথ সেটাকে সঙ্গে নেবার লোভ সামলাতে পারেনি।
পাথরটা খুব পয়মন্ত, এই কথাও সম্ভবত রমানাথ শুনেছিল। দুর্নিয়তি যখন মানুষের সঙ্গ নেয় তখন মানুষ তাকে বন্ধু বলেই ভুল করে। যা হোক, রমানাথ আলিপুর জেলে রইল। কিছুদিন পরে পুলিশ জানতে পারল যে নীলাটা তার কাছেই আছে। যথাসময়ে রমানাথের সেল খানা তল্লাশ হল। রমানাথের সেলে আরেকজন কয়েদি ছিল, তাকেও সার্চ করা হলো, কিন্তু নীলা পাওয়া গেল না। কোথায় গেল নীলাটা? রমানাথের সেলে যে দ্বিতীয় কয়েদি ছিল তার নাম হরিপদ রক্ষিত। হরিপদ পুরনো দাগী আসামি, ছেলেবেলা থেকে জেল খেটেছে, তার অনেক গুণ ছিল। যারা জেলের কয়েদি নিয়ে ঘাঁটাঘাঁটি করেছেন তারাই জানেন এক জাতীয় কয়েদি আছে যারা নিজেদের গলার মধ্যে পকেট তৈরি করে। ব্যাপারটা শুনতে খুবই আশ্চর্য, কিন্তু মিথ্যে নয়। কয়েদিরা টাকা কড়ি জেলে নিয়ে যেতে পারে না, অথচ তাদের মধ্যে বেশিরভাগই নেশাখোর। তাই ওয়ার্ডারদের ঘুষ দিয়ে বাইরে থেকে মাদকদ্রব্য আনবার জন্য টাকার দরকার হয়। গলায় পকেট তৈরি করবার ফন্দি এই প্রয়োজন থেকেই উৎপন্ন হয়েছে। যারা কাঁচা বয়স থেকে জেলে আছে তাদের মধ্যেই এই জিনিসটা বেশি বেশি দেখা যায়। প্রবীণ পুলিশ কর্মচারী মাত্রই এসব কথা জানেন। হরিপদ ছেলেবেলা থেকে জেল খাটছে, সে নিজের গলায় পকেট তৈরি করেছিল। রমানাথ যখন তার সেলে গিয়ে রইল তখন দুজনের মধ্যে বেশ ভাব হয়ে গেল। ক্রমে হরিপদর পকেটের কথা রমানাথ জানতে পারল। তারপর একদিন হঠাৎ পুলিশ জেলে হানা দিল। সেলের মধ্যে নীলা লুকোবার জায়গা নেই। রমানাথ নীলাটা হরিপদকে দিয়ে বলল, তুমি এখন গলার মধ্যে লুকিয়ে রাখো। হরিপদকে সে নীলাটা আগেই দেখিয়েছিল এবং হরিপদরও সেটার উপর দারুণ লোভ জন্মেছিল। সে নীলাটা নিয়েই টপ করে গিলে ফেলল। তার কণ্ঠ নালীর মধ্যে নীলাটা গিয়ে রইল। বলা বাহুল্য, পুলিশ এসে যখন তল্লাশ করল তখন কিছুই পেল না। এই ঘটনার পরদিনই হরিপদ হঠাৎ অন্য জেলে চালান হয়ে গেল। জেলের রেকর্ডে তার উল্লেখ আছে। হরিপদর ভারী সুবিধা হলো। সে বিশ্বাসঘাতকতা করল, যাবার আগে নীলাটা রমানাথকে ফিরিয়ে দিয়ে গেল না। রমানাথ কিছু বলতে পারল না। চোরের মার কান্না কেউ শুনতে পায় না। সে মন গুমরে রয়ে গেল। মনে মনে তখন থেকেই বোধ করি ভীষণ প্রতিহিংসার সংকল্প আঁটতে লাগলো। এই সময় লক্ষ্য করলাম রমানাথের মুখের কোনো বিকার ঘটেনি বটে, কিন্তু রগ ও গলার শিরা দপদপ করছে, দুই চোখ লাল হয়ে উঠেছে। ব্যোমকেশ বলে চলল। তারপর একে একে 10টি বছর কেটে গেছে। 6 মাস আগে হরিপদ জেল থেকে মুক্তি পেল। মুক্তি পেয়েই সে মহারাজের কাছে এলো। তার ইচ্ছে ছিল মহারাজের সঙ্গে পরিচিত হয়ে ক্রমে নীলাটা তাকে ফেরত দেবে। বিনামূল্যে নয়, 2000 টাকা পুরস্কারের কথা সে জানত। ও নীলা অন্য কোথাও বিক্রি করতে গেলেই ধরা পড়ে যেতে হবে, তাই সে চেষ্টাও সে করল না। কিন্তু প্রথম থেকেই মহারাজ তার প্রতি এমন সদয় ব্যবহার করলেন যে সে ভারী লজ্জায় পড়ে গেল। তবু সে একবার নীলার কথা মহারাজের কাছে তুলেছিল, কিন্তু শেষ পর্যন্ত নীলার বদলে মহারাজের কাছ থেকে টাকা আদায় করতে তার বিবেকে বেঁধে গেল। মহারাজের দয়ার গুণে হরিপদর মতো লোকের মনেও যে কৃতজ্ঞতার সঞ্চার হয়েছিল, এটা বড় কম কথা নয়। ক্রমে হরিপদর দিন ঘনিয়ে আসতে লাগলো। 10 দিন আগে রমানাথ জেল থেকে মুক্তি পেয়ে বেরুল। হরিপদ কোথায় তা সে জানত না, কিন্তু এমনই দৈবের খেলা যে 4 দিন যেতে না যেতেই মহারাজের বাড়িতে রমানাথ তার দেখা পেয়ে গেল।
রমানাথকে দেখার ফলেই হরিপদ অসুস্থ হয়ে পড়েছিল। হঠাৎ অসুস্থ হয়ে পড়বার তার আর কোনো কারণ ছিল না। যে প্রতিহিংসার আগুন 10 বছর ধরে রমানাথের বুকে ধিকি ধিকি জ্বলছিল তা একেবারে দুর্বার হয়ে উঠল। হরিপদর বাড়ির সন্ধান সে সহজেই বার করল। তারপর সেদিন রাতে গিয়ে এখনো অবধি ব্যোমকেশ সকলের দিকে ফিরেই গল্প বলছিল। এখন বিদ্যুতের মতো রমানাথের দিকে ফিরল। রমানাথও মন্ত্রমুগ্ধ সাপের মতো নিষ্পলক দৃষ্টিতে ব্যোমকেশের দিকে তাকিয়েছিল। ব্যোমকেশ তার দিকে আঙুল তুলে চাপা তীব্র স্বরে বলল, রমানাথ, সে রাতে হরিপদর গলা ছিঁড়ে তার কণ্ঠনালীর ভেতর থেকে তুমি নীলা বার করে নিয়েছিলে। সে নীলা কোথায়? রমানাথ ব্যোমকেশের চোখ থেকে চোখ সরাতে পারল না। সে একবার ঠোঁট চাটল, একবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়াবার চেষ্টা করল। তারপর যেন অসীম শক্তি দিয়ে নিজেকে ব্যোমকেশের সম্মোহন দৃষ্টির নাগপাশ থেকে মুক্ত করে নিয়ে বিকৃত কণ্ঠে বলে উঠল, আমি 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 জানি না হরিপদকে আমি খুন করিনি। হরিপদ কার নাম জানি না। নীলা আমার কাছে নেই। বলে লাল বিদ্রোহী চোখে চেয়ে সে দুহাত বুকের উপর চেপে ধরল। ব্যোমকেশের আঙুল তখনও তার দিকেই নির্দেশ করছিল। আমাদের মনে হতে লাগল যেন একটা মর্মগ্রাসী নাটকের অভিনয় দেখছি। দুটো প্রবল ইচ্ছাশক্তি পরস্পরের সঙ্গে মরণান্তক যুদ্ধ করছে। শেষ পর্যন্ত কে জয়ী হবে তা দেখবার একাগ্র আগ্রহে আমরা পাথরের মতো বসে রইলাম। ব্যোমকেশের কণ্ঠস্বরে একটা ভয়ঙ্কর দৈববাণীর সুর ঘনিয়ে এলো। সে রমানাথের দিকে একটু ঝুঁকে আগের মতোই তীব্র অনুচ্চ স্বরে বলল, রমানাথ, তুমি জানো না কি ভয়ানক অভিশপ্ত ওই রক্তমুখী নীলা, তাই ওর মোহ কাটাতে পারছো না। ভেবে দেখো, যতদিন তুমি ওই নীলা চুরি না করেছিলে ততদিন তোমাকে কেউ ধরতে পারেনি। নীলা চুরি করেই তুমি জেলে গেলে। তারপর হরিপদর পরিণামটাও একবার ভেবে দেখো। সে গলার মধ্যে নীলা লুকিয়ে রেখেছিল। তার গলার কি অবস্থা হয়েছিল তা তোমার চেয়ে বেশি আর কেউ জানে না। এখনো যদি নিজের ভালো চাও, ওই সর্বনাশা নীলা ফেরত দাও রমানাথ। নীলা নয়, ওটা কেউটে সাপের বিষ। যদি হাতে সে নীলা পড়ো, তোমার হাতে হাত কড়া পড়বে। যদি গলায় পড়ো, ওই নীলা ফাঁসির দড়ি হয়ে তোমার গলায় চেপে ধরবে। অব্যক্ত একটা শব্দ করে রমানাথ উঠে দাঁড়াল। তার মনের ভেতরে কিরম প্রবল আবেগের সৃষ্টি হয়েছে তা আমরাও বুঝতে পারিনি। পাগলের মতো সে একবার চারিদিকে তাকালো, তারপর নিজের কোটের চামড়ার বোতামটা সজোরে ছিঁড়ে দূরে ফেলে দিয়ে চিৎকার করে উঠল, চাই না, চাই না! এই নাও নীলা, আমাকে আমাকে বাঁচাও! বলে একটা দীর্ঘশ্বাস ফেলে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। ব্যোমকেশ কপাল থেকে ঘাম মুছল। দেখলাম তার হাত কাঁপছে। ইচ্ছাশক্তির যুদ্ধে সে জয়ী হয়েছে বটে, কিন্তু অবলীলাক্রমে নয়। রমানাথের ফেলে দেওয়া বোতামটা ঘরের কোণে গিয়ে পড়েছিল। সেটা তুলে নিয়ে তার খোলস ছাড়াতে ছাড়াতে ব্যোমকেশ বলল, মহারাজ, এই নিন আপনার রক্ত মুখে নীলা। গল্প ক্লাসিকে আজ শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় লেখা রক্তমুখী নীলা।
গল্পটি কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবে, যাতে পরের গল্পের নোটিফিকেশন তাড়াতাড়ি পেয়ে যাও। পরের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ কাহিনী চিত্রচোর পরের সপ্তাহে রিলিজ করা হবে। তোমরা যদি কোনো গল্প শোনার ইচ্ছে থাকে তা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। আমরা সেই গল্পটি আমাদের এই চ্যানেলে রিলিজ করব। স্টোরি টাইমের পক্ষ থেকে আজকের মতো বিদায়।